ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দাড়ি টুপি পাঞ্জাবি দেশে দেশে গুলি করতেছে। আপনার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কিন্তু বাংলাদেশের 30-40 লক্ষ কওমি শিক্ষার্থীর জন্য আপনার বাজেটে কিছু নাই। জুলাই স্মৃতি জাদুঘর আজকে থেকে 3 মাস আগে উদ্বোধন করা যেত। কয়েকদিন আগে স্পিকার ডেপুটি স্পিকার এসে বলল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন হবে, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হচ্ছে না। জুলাই আন্দোলনের সিফা সালাদের অন্যতম সার্জিদ আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, মঞ্চে আসছে আমার এলাকার ছোঁয়া সার্জিদ আলম। তারা আজকে যতটুকু জায়গা, এটাও যে তারা তাদের প্রাপ্যটুকু বুঝে পেয়েছে এটাও না। এটা না দেখেই আপনার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হয়, কিন্তু বাংলাদেশের 30-40 লক্ষ কওমি শিক্ষার্থীর জন্য আপনার বাজেটে কিছু নাই। আপনি এখনো কর্নার করে রাখছেন, এ কারণেই আপনি এই কথা বলতেছেন নতুন করে তারা সামনে আসছে। অথচ এই অভ্যুত্থানের প্রত্যেকটা মিছিলে যখন আমি দেখি, আমি শহীদদের তালিকা যখন দেখি, তখন আমি বেশিরভাগ জায়গায় তাদেরকেই খুঁজে পাই। তাহলে এটা তো তারা নতুন করে না, এটা তারা অর্জন করে নিয়েছে রক্ত দেওয়ার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে। এবং 18 জুলাইয়ের পরে যখন আমাদেরকে ডিজিএফআই তুলে নিয়ে যায়, ডিবি তুলে নিয়ে যায়, আমাদের সামনে ওই ডিবি অফিসেও 2-1 কনস্টেবল ভাই ছিল। আমাদের কাছে যেহেতু ফোন ছিল না, টিভি দেখতে পারতাম না, সংবাদপত্র দেখতে পারতাম না, 2-1 ভাই মাঝে মাঝে এসে তার ফেসবুকটা স্ক্রল করার সুযোগ দিত। সেই ভাইরা বলতো যে ভাই দেখেন আজকে যাত্রাবাড়িতে কিভাবে গুলি করছে। একজন ভাইয়ের কথা মনে আছে, উনি সনাতন ধর্মাবলম্বী। উনি এসে আমাকে একটা লাইন স্পষ্ট এভাবে বললো, ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দাড়ি টুপি পাঞ্জাবি দেশে দেশে গুলি করতেছে। তাহলে এই যে ত্যাগ কুরবানি, এটার মধ্য দিয়ে তারা এই যে জুলাই স্মৃতি জাদুঘর আজকে থেকে 3 মাস আগে উদ্বোধন করা যেত। সেই জুলাই স্মৃতি জাদুঘর যতদিন সেখানে থাকবে, এই বাংলাদেশে ওই স্বৈরাচার যার পতন হয়ে গিয়েছে, যে তার জন্মস্থানে ফিরে গিয়েছে, সে তো ফিরতেই পারবে না। আগামীতেও কোনো স্বৈরাচার তৈরি হইতে পারবে না যদি এই স্মৃতি জাদুঘর থাকে। এই জন্য সবাই মিলে কিভাবে এই স্মৃতি জাদুঘর উদ্বোধন না করা যায়, প্রলম্বিত করা যায়, বাধা তৈরি করা যায়, সেই অপচেষ্টা করছে। আপনি দেখেন জনাব তারেক রহমান বলেছে এই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে। কয়েকদিন আগে স্পিকার ডেপুটি স্পিকার এসে বলল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন হবে, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হচ্ছে না। এবং আমরা জানতে পারলাম সেই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে ঢোকার সময় যে প্রাচীর, ওই প্রাচীরের এখানে উপরে তার কাটা আছে। ওই তার কাটায় ফেলানির যে ঝুলন্ত লাশ কুড়িগ্রামের সীমান্তে, তার একটা প্রতিকৃতি ছিল। এখন নাকি সেই প্রতিকৃতিটা আর নাই, সরিয়ে ফেলা হয়েছে। সেখানকার আয়নাঘর যেভাবে ডিজাইন করা ছিল, সেখানকার গুম করার স্মৃতিগুলো যেভাবে তুলে ধরা ছিল, সেগুলো আর নাকি সেভাবে নাই, সেগুলো পরিবর্তন করা হচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, আমাদের এই ফাইটে আমাদের নিজেদের মধ্যে, যারা আমরা এই জুলাইয়ে একসাথে রাজপথে ছিলাম, তখন হয়তো আমাদের লক্ষ্যটা ছিল যে আমাদের এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে হবে, আমরা এক হয়ে গিয়েছিলাম। এটা ছিল প্রথম ধাপ। কিন্তু দ্বিতীয় ধাপ যেটা, আমার বাংলাদেশটাকে আমরা যেভাবে চাই দেখি সেভাবে তৈরি করতে হবে, এই জায়গায় সবার উদ্দেশ্য কিন্তু এক না। এই যে মিডিয়া, এই মিডিয়া কিন্তু দেশের জনগণের উদ্দেশ্য বা পারপাস সার্ভ করা মিডিয়া না। এই মিডিয়া হচ্ছে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের পারপাস সার্ভ করা মিডিয়া। আমরা হয়তো দেশে দেখি যে এই প্রতিষ্ঠান এই মিডিয়ার পিছনে আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের পিছনে কোন প্রতিষ্ঠান, কোন দেশ, কোন এজেন্সি আছে হয়তো আমরা সেটা জানি না। তাই আমাদের সবচেয়ে জরুরি আসলে এখন
নিজেদের মধ্যকার, আমি যেটা মনে করি, ছোটখাটো মনোমালিন্য, বিভাজন, এই জায়গাটা থেকে বের হয়ে এসে একসাথে কাজ করা। আরেকটা বিষয় হচ্ছে, এই তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মকে আসলে বুঝাতে হবে অ্যাকচুয়াল যে ইতিহাসটা, স্মৃতিটা এটা তুলে ধরা খুব জরুরি। আমার কিন্তু, আপনারা যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন সেটাতে আমার এক্সপার্টিস নেই, কিন্তু আমি 10-15 জনের ফেসবুকের লেখালেখি ফলো করি, একটু বোঝার চেষ্টা করি, আমার জ্ঞানের সাথে রিলেট করার চেষ্টা করি। আমি মনে করি আমাদের এই রিলেশনটা, এই জ্ঞানের কম্বিনেশন যেটা খুব দরকার। কারণ এটা যদি না হয় তাহলে দুইটা প্যারালালি ফাইট চলবে, যেটা ধরেন 20-20 করে চলতেছে, কিন্তু আমরা 30-এর বিরুদ্ধে জিততে পারতেছি না। কিন্তু 20-20 একত্রিত হলে এটা হয়তো 50 হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেটার বিরুদ্ধে ফাইটটাতে জিতবো।